নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ঠিক যেখানে আমাদের অ্যাসিড ক্ষার শেষ হয়েছিল আগের ক্লাসটা, তারপর থেকে শুরু করব। শুরু করার আগে বলে দিই যে কি কি জিনিস আজকে পড়াবো। বিভিন্ন ধরনের অক্সাইড এবং আমাদের সিলেবাসে মানে ক্লাস 9-এর সিলেবাসের যে অ্যাসিডগুলোর কথা বিস্তারিতভাবে জানার কথা বলা আছে, পড়ার কথা বলা আছে, যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো সম্পর্কে জানবো। এদের কিছু রিয়াকশনস পড়বো, এদের শনাক্তকরণ পড়বো। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শুরু করি। অক্সাইডের প্রকারভেদ, বিভিন্ন প্রকার যে অক্সাইড আছে সেই অক্সাইডগুলো সম্পর্কে আমাদেরকে ধ্যান ধারণা থাকা দরকার। প্রথম আসছি আম্লিক অক্সাইড। দেখো, আম্লিক অক্সাইড কোনগুলো? আম্লিক অক্সাইড হচ্ছে অধাতব যে সমস্ত অক্সাইড আছে, মোটামুটি তুমি ধরতে পারো যে তারা কিন্তু আম্লিক অক্সাইড। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো সবই কিন্তু অধাতব অক্সাইড এবং এরা হচ্ছে আম্লিক অক্সাইড। তো আম্লিক অক্সাইড বলবো কেন, বলার উদ্দেশ্যটা কি, কি এমন ক্রাইটেরিয়া আছে যে কারণে এই অক্সাইডগুলোকে আম্লিক অক্সাইড বলা হবে। দেখো, CO2 কে আম্লিক অক্সাইড বলা হবে কেন? কারণ হচ্ছে CO2 যদি তুমি জলের সঙ্গে বিক্রিয়া করাও তাহলে যে যৌগিক পদার্থটা তৈরি হবে সেটা কিন্তু একটা অ্যাসিড। নাইট্রোজেন ডাইঅক্সাইডও তাই, সালফার ডাইঅক্সাইডও তাই। দেখো কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যদি তুমি জল বিক্রিয়া করাও তাহলে দেখবে তৈরি হবে H2CO3, কার্বনিক অ্যাসিড। নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে H2O এর বিক্রিয়া ঘটালে তোমার দুটো অ্যাসিড তৈরি হয়, একটা HNO3 আর একটা HNO2। সালফার ডাইঅক্সাইডের সঙ্গে যদি তুমি জলের বিক্রিয়া করাও তাহলে এটাও একটা অ্যাসিড তৈরি করে। কি অ্যাসিড না, এটা হচ্ছে H2SO3, সালফিউরাস অ্যাসিড তৈরি করে। এখন তাহলে যে কোনো অধাতব অক্সাইড মানেই কি আম্লিক অক্সাইড না, সে ব্যাপারটা তো আমরা আসছি। এবার দেখো ধাতব অক্সাইড, অধাতব অক্সাইডের বেশিরভাগটাই অলমোস্ট 90% হচ্ছে আম্লিক অক্সাইড। ধাতব অক্সাইডের বেশিরভাগটাই 90% ধরতে পারো, 85% ধরতে পারো, এটা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। তাহলে দ্বিতীয় নম্বর যে অক্সাইডের প্রকারভেদ আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড, তা ক্ষারকীয় অক্সাইড কি, কেন বলা হয় ক্ষারকীয় অক্সাইড? এ কারণেই বলা হয় যে এই অক্সাইডগুলোকে যদি তুমি জলের সঙ্গে বিক্রিয়া করো তাহলে একটা ক্ষার তৈরি হবে, পরিষ্কার কথা। অর্থাৎ জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এটা ক্ষার উৎপন্ন করবে। যেমন দেখো Na2O, সোডিয়াম অক্সাইড, এর সঙ্গে আমরা জল দিলাম, দিলে তৈরি হবে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা ক্ষার। আবার দেখো MgO, একে জল দিলাম, তৈরি হবে MgOH ভোল্টওয়াইজ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আবার ক্যালসিয়াম অক্সাইড, এর মধ্যে জল দিলাম, তাহলে তৈরি হবে ক্যালসিয়াম হাইড্রোক্সিOH ভোল্টওয়াইজ। তাহলে এই যে অক্সাইডগুলোর মধ্যে জল দেওয়ার ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ধাতব একটা হাইড্রোক্সাইড, যেটা ক্ষার। তাহলে আমরা ক্ষার পেয়ে যাচ্ছি কোথা থেকে? অক্সাইড থেকে। সেই জন্য এই অক্সাইডগুলোকে বলা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড।
এই ক্ষারকীয় অক্সাইড এর যে তিনটে আছে তা তো নয়, বহু আছে। তবে ধাতব অক্সাইড মানেই কিন্তু ক্ষারকীয় অক্সাইড নয়, সে ব্যাপারটা তো আছে। তাহলে আমরা কি জানলাম যে অধাতব অক্সাইডের 90%ই আমরা বলবো আম্লিক অক্সাইড, আর ধাতব অক্সাইডের ওই 85-90% হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। নেক্সট আমরা আসছি কিসে না, প্রশম অক্সাইড, অর্থাৎ যে অক্সাইডগুলো প্রশম, এক কথায় বলতে পারি এই অক্সাইডগুলো অ্যাসিড ক্ষার কিছুই তৈরি করবে না, বা অ্যাসিড বা ক্ষার কারোর সঙ্গে বিক্রিয়াও করবে না। ঠিক আছে, তা সিও আমরা প্রথমে লিখি, এটার নামটা লিখি প্রশম অক্সাইড। উদাহরণ হিসাবে আমরা বলবো কি কি বলবো, অনেক কিছুই বলতে পারি। কার্বন মনোক্সাইড, তারপরে তোমার N2O নাইট্রাস অক্সাইড, এইটা না লাফিং গ্যাস, এই গ্যাসটা তুমি যদি ইনহেল করো তাহলে কিন্তু হাসতে থাকবে হা করে, বুঝলে, নাইট্রাস অক্সাইড। তারপরে নাইট্রিক অক্সাইড NO, আর যেটা তোমরা প্রতিদিন খাও, আমরা প্রতিদিন খাই H2O, এটাও কিন্তু একটা প্রশম অক্সাইড। এই প্রশম অক্সাইড কেন বলা হচ্ছে? প্রশম অক্সাইড দেখো যতগুলো লেখা হয়েছে সবগুলো কিন্তু অধাতব অক্সাইড। অধাতব অক্সাইড তাহলে প্রশম অক্সাইডও হয়, ঠিক আছে? এই কারণেই বলেছিলাম অধাতব অক্সাইড কিন্তু সব কি অক্সাইড নয়, আম্লিক অক্সাইড নয়, বেশিরভাগটাই আম্লিক অক্সাইড, কিন্তু প্রশম অক্সাইডও কিন্তু আছে। এরপরে আমরা আসবো মিশ্র অক্সাইড। আমরা তাহলে একটু এটা মুছে দিচ্ছি, আচ্ছা উপরের দুটো মুছে দিচ্ছি, তাহলে আমরা তিনটে পেয়েছি এখনো পর্যন্ত অক্সাইড। এরপর আসছি আমরা 4 নম্বর মিশ্র অক্সাইড। মিশ্র অক্সাইড, মিশ্র অক্সাইড কেন বলা হচ্ছে না, এই যে অক্সাইডগুলো আমরা লিখব এখন, সেই অক্সাইডগুলো দুটো অক্সাইডের মিশ্রণ, অর্থাৎ দুটো অক্সাইড মিলে এই অক্সাইডটা তৈরি হয়েছে। দুটো অক্সাইড যে ওখানে আলাদা আলাদা ভাবে আছে তা নয়, দুটো অক্সাইড রাসায়নিকভাবে বিক্রিয়া করেছে দিয়ে একটা অক্সাইড তৈরি হয়েছে, এবং খুব সহজেই অক্সাইড থেকে কিন্তু ওই দুটো অক্সাইড পাওয়া যেতেও পারে। যেমন ধরো ফেরাসোফেরিক অক্সাইড Fe3O4, যেটা প্রাকৃতিক চুম্বক বলা হয় Fe3O4, এটাও কিন্তু একটা মিশ্র অক্সাইড। কেন মিশ্র অক্সাইড? কারণ হচ্ছে এই অক্সাইডটা দুটো অক্সাইডের মিশ্রণ, FeO আর Fe2O3, ঠিক আছে, Fe2O3 দুটো অক্সাইডের মিশ্রণ। আর একটা হচ্ছে Pb3O4, এটা কি কি অক্সাইড? এটা হচ্ছে PbO আর হচ্ছে PbO2, PbO PbO2, ঠিক আছে। PbO PbO2 এর মিশ্রণ হচ্ছে Pb3O4। এইটাকে বলা হয় রেড লেড। এটা আমাদের হিন্দু মায়েরা মাথায় যে সিঁদুর দেয়, এই সিঁদুরের একটা মুখ্য উপাদানই হচ্ছে Pb3O4, লাল রং, আর এটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক Fe3O4। তাহলে আমরা দেখো দুটো খুব গুরুত্বপূর্ণ যৌগিক পদার্থ সম্পর্কে জানলাম, তারা কিন্তু আদতে কিন্তু মিশ্র অক্সাইড। এরপর আমরা আসছি 5 নম্বর অক্সাইডে, সেটা হচ্ছে সুপার অক্সাইড। সুপার অক্সাইড, এই অক্সাইডগুলো অন্যান্য যে সমস্ত অক্সাইড আছে তাদের থেকে কি না, তাদের থেকে সক্রিয়তা অনেকটাই বেশি। যেমন ধরো KO2, পটাশিয়াম সুপার অক্সাইড, NaO2, এই ধরনের কিছু অক্সাইড আছে যারা অন্যান্য অক্সাইডের তুলনায় অনেকটাই বেশি অ্যাক্টিভ, সক্রিয়, তাই একে সুপার অক্সাইড বলা হয়। এবার আসবো লাস্ট আজকের অক্সাইডের, সেটা হচ্ছে উভধর্মী অক্সাইড। 6 নম্বর আসছে আমরা
উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড কোনগুলো এবং কেন বলা হয়? উভধর্মী অক্সাইডের উদাহরণ যদি আমরা বলি, দেখো উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি ZnO Al2O3। অ্যাকচুয়ালি এই অক্সাইড গুলো দেখো কি না ধাতব অক্সাইড, কিন্তু এরা ক্ষারকীয় অক্সাইড হওয়ার কথা ছিল, কিন্তু এটা ক্ষারকীয় অক্সাইড হলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। ঠিক আছে, আমরা যে ক্ষারকীয় অক্সাইড, আম্লিক অক্সাইড মানে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে, এটা ঠিক কথা। কিন্তু এগুলো কি করে? এগুলো ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করে, অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে। তাহলে দুটোর সঙ্গেই যদি বিক্রিয়া করে তাহলে আমরা কি নাম দেব? উভয়ের সঙ্গে বিক্রিয়া করছে, এ কারণে নামটা দেওয়া হয়েছে উভধর্মী অক্সাইড। এর নাম দেওয়া হয়েছে কি না উভধর্মী অক্সাইড। তাহলে আমরা এর সঙ্গে বিক্রিয়াগুলো করলে কি হবে? তাহলে ZnOর সঙ্গে একটা ক্ষারের বিক্রিয়া করলাম, ZnOর সঙ্গে একটা অ্যাসিডের বিক্রিয়া করলাম, কি হবে? Al2O3 সঙ্গে একটা ক্ষারের বিক্রিয়া, আবার Al2O3 এর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া যদি হয় তবেই বলবো তো এরা উভধর্মী অক্সাইড, তাই না? আর যদি বিক্রিয়াটাই না হয় তাহলে তো আমরা উভধর্মী অক্সাইড এরকম বলতে পারবো না। এর সঙ্গে বিক্রিয়াগুলো হবে Na2ZnO2 প্লাস H2O, আর এর সঙ্গে বিক্রিয়াগুলো হবে ZnCl2 প্লাস H2O। এখানে 2 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও, Na2ZnO2 ব্যাস হয়ে গেল। এর সঙ্গে কি হবে তোমরা এটা আমাকে করে দেখাতে পারবে? চেষ্টা করবে নিজে নিজে, ঠিক আছে? এর সঙ্গে দেখো এটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট, তাহলে এটা হবে সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত কি? NaAlO2, NaAlO2 প্লাস H2O, লবণ প্লাস জল। এটার সঙ্গে তৈরি হবে কি AlCl3 প্লাস ওয়াটার, জল। একটা জিনিস সেটা হচ্ছে আমাদের কিন্তু ইনঅর্গানিক রিয়াকশনস লেখার সময় খেয়াল রাখতে হবে, রিয়াকশনস শুড বি ব্যালেন্স। যখনই তুমি কোনো রিয়াকশনস লিখবে, রাসায়নিক বিক্রিয়া লিখবে, অবশ্যই সেটাকে ব্যালেন্স ফর্মে কিন্তু দেখাতে হবে। তোমরা ক্লাস 10-এ উঠে যখন জৈব যৌগ পড়বে তখন কিন্তু রাসায়নিক বিক্রিয়া যদি ব্যালেন্স নাও করো তাহলেও চলে, কিন্তু এখানে রাসায়নিক বিক্রিয়াকে তোমাকে অবশ্যই অবশ্যই ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? এবার আমরা ইন্ডিভিজুয়াল যে অ্যাসিড তিনটের কথা বলেছিলাম সেই অ্যাসিডগুলো সম্পর্কে বিস্তারিত পড়ব। প্রথম যে অ্যাসিডের সম্পর্কে পড়ব সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। HCl যে অ্যাসিড, এই অ্যাসিডটা কি ধরনের অ্যাসিড? প্রথম HCl অ্যাসিডটা হচ্ছে একটা বিজারক অ্যাসিড। কেন বিজারক অ্যাসিড? কারণ HCl অ্যাসিড সহজেই অপরকে বিজারিত করতে পারে, বিজারণ করার এর ক্ষমতা আছে। অর্থাৎ তাহলে আমরা HCl অ্যাসিডের একটা ধর্ম লিখতে পারি বিজারক অ্যাসিড। বিজারক অ্যাসিড, বিজারক অ্যাসিড। তা এই যে বিজারক অ্যাসিড বললেই তো হলো না, তাহলে বিজারক অ্যাসিড যে বলছি সেই বিজারক অ্যাসিডের উদাহরণটা কিভাবে আমরা ব্যাখ্যা করব? না MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এর সঙ্গে যদি আমরা HCl এর বিক্রিয়া ঘটাই তাহলে আমরা যে বিক্রিয়াটা দেখব যে হ্যাঁ এই বিক্রিয়াতে কিন্তু HCl MnO2 কে অর্থাৎ MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে কিন্তু বিজারিত করে দিচ্ছে। এখানে তৈরি হয় MnCl2 ম্যাঙ্গানাস ক্লোরাইড, ঠিক আছে, আর তৈরি হয় ক্লোরিন গ্যাস আর জল H2O। তাহলে ব্যালেন্স হয়ে গেল। রাসায়নিক সমীকরণ প্রথমে বলেছি ব্যালেন্স তো করতেই হবে। তাহলে এই আমাদের দেখো এটাকে আমরা
কি করে বলবো যেটা বিজারণ হচ্ছে? দেখো আমি তোমাকে এই ব্যাপারটা আজকে শিখিয়ে দিচ্ছি। এখানে MnO2 থেকে MnCl2 যে যৌগটা তৈরি হয়েছে সেটা আমরা বলছি বিজারিত হয়েছে, এখানে বিজারণ ঘটেছে। কেন না, তোমাদের সিম্পল ভাষায় এখান থেকে অক্সিজেন দেখো চলে গেছে, Mn থেকে অক্সিজেন চলে গেছে। আমরা জানি কোনো পদার্থের সঙ্গে হাইড্রোজেন যোগ হয়ে যাওয়া বা অক্সিজেন বেরিয়ে যাওয়া যৌগ থেকে যদি হয় তাহলে আমরা তাকে বিজারণ বলি। তো এখানে তো বিজারণ হয়েছে কারণ অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে এটা বিজারণ হয়েছে। বিজারণটা কে ঘটিয়েছে? আর একটা যে পদার্থ আছে HCl, তাহলে HCl কি ধরনের অ্যাসিড? HCl একটা বিজারক অ্যাসিড। বোঝা গেল? এইভাবে করে কিন্তু আমাদের পড়তে হয় জিনিসগুলো। HCl এর আর একটা বড় ভূমিকা আছে, তবে একা নয়, দুজন মিলে করে। সেটা হচ্ছে HCl আর নাইট্রিক অ্যাসিড, দুটো অ্যাসিড মিলে একটা বড় ভূমিকা গ্রহণ করে। নোবেল মেটাল অর্থাৎ যে মেটালগুলো, যে ধাতুগুলো সহজে কারোর সঙ্গে বিক্রিয়া করে না, তাদেরকে বিক্রিয়া করাতে বা তাদেরকে গলাতে বিশেষ করে আমাদের সাহায্য করে হচ্ছে কে? এই দুটো অ্যাসিডের মিশ্রণ। কিরকম মিশ্রণ? না, HClটা নেওয়া হয় 3 অনুপাতে আর নাইট্রিক অ্যাসিড নেওয়া হয় 1 আয়তন অনুপাতে। নিলে যে জিনিসটা তৈরি হয় তাকে বলা হয় অম্লরাজ। অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। এই অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়াতে খুব সহজেই কি হয় না, সোনা, প্লাটিনাম এই সমস্ত ধাতুগুলো কিন্তু দ্রবীভূত হয়ে যায়, অর্থাৎ এদের সঙ্গে এই অম্লরাজ বিক্রিয়া করতে পারে। তা বিক্রিয়া করতে পারার উদ্দেশ্য মানে কারণটা কি? কারণ দেখো, এই যে HCl আর নাইট্রিক অ্যাসিড দুটোই ঘন অ্যাসিড নিতে হবে। ঘন অ্যাসিডের অনুপাতটা 3:1 নিলাম। দেখো, নিলে এখানে যে যৌগিক পদার্থগুলো তৈরি হয়, একটা তৈরি হয় দেখো নাইট্রোসিল ক্লোরাইড NaCl, আর ক্লোরিন গ্যাস না, কিন্তু ক্লোরিন পরমাণু তৈরি হচ্ছে, আর তৈরি হয় এখানে H2O জল। এই যে ক্লোরিন Cl তৈরি হলো, এই Clটাই না ভীষণ রিঅ্যাক্টিভ, অর্থাৎ অ্যাটমিক ক্লোরিন ভেরি মাচ রিঅ্যাক্টিভ রাদার দেন তোমার মলিকুলার ক্লোরিন, অর্থাৎ Cl2 থেকে Cl অনেক বেশি রিঅ্যাক্টিভ। এই Cl কিন্তু খুব সহজে কি করে না, সোনা বা প্লাটিনামকে গলাতে সাহায্য করে, অর্থাৎ এদের সঙ্গে রাসায়নিক বিক্রিয়াতে সমর্থ এরা। এরপরে একটা মজার ব্যাপার দেখা যায়, সেটা হচ্ছে সাদা ধোঁয়া উৎপন্ন করার। সাদা ধোঁয়া কি করে করবে? খুব সহজে, তুমি ঘরে বসে কিন্তু এইসব কাজ করার উদ্দেশ্য মানে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি না, তুমি পাবে না এগুলো। HCl আর অ্যামোনিয়াম, ল্যাবরেটরিতে স্যারকে বলবে HCl অ্যাসিড আর অ্যামোনিয়াম, লিকুইড অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বোতল দুটো যদি পাশাপাশি এভাবে ধরা হয়, এটা ধরো HCl, এটা হচ্ছে লিকুইড অ্যামোনিয়া, এভাবে যদি ধরি, মানে একটা একটার মধ্যে কিন্তু মিশিয়ে দেবো না, ধরলে কি হবে দেখবো সাদা ধোঁয়া উৎপন্ন হয়েছে। সাদা ধোঁয়ায় ঘর কিন্তু ভরে যাবে। এই যে সাদা ধোঁয়াটা উৎপন্ন হলো, সেই ধোঁয়াটা কিসের ধোঁয়া? কি সেটা? সেই ধোঁয়াটা হচ্ছে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা কিন্তু একটা কঠিন পদার্থ। দেখো, এটাও একটা গ্যাস। ওই যে অ্যাসিড দুটো আছে পাশাপাশি, বোতলটাকে খুলে রেখেছি, তার মানে ওখান থেকে HCl গ্যাসটা বেরিয়ে এসছে, অ্যামোনিয়া হাইড্রোক্সাইড বা লিকুইড অ্যামোনিয়া থেকেও NH3 গ্যাসটা বেরিয়ে এসছে, দুটো গ্যাস বেরিয়ে এসে তৈরি হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড। সরি, এটা সাদা সাদা রঙের পদার্থ। এটা তুমি দেখতে পাবে ধোঁয়ার আকারে। ঠিক আছে, তাহলে দুটো গ্যাস নিয়ে একটা কঠিন পদার্থ হাতে নাতে তৈরি করা উদাহরণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা তোমাদের কোনোদিন ভুল হওয়ার কথা কিন্তু নয়। আমি কোনো একদিন তোমাদেরকে এগুলো হাতে কলমে করে দেখাবো। ঠিক আছে, এখন দেখো আমরা রিঅ্যাকশন বললাম,
বললাম দেখো তোমাকে একটা অ্যাসিড নিয়ে এসে দিয়েছি, এবার বলো তো এই অ্যাসিডটা যে HCl অ্যাসিড সেটা তুমি কি করে বলবে? দেখো HCl অ্যাসিডের আরো নাম আছে, এটা কে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড। এটা তুমি বাজারে কিনতে পাবে মিউরিয়েটিক অ্যাসিড, তুমি পাবে না তো বাড়িতে বাবা মা গেলে হার্ডওয়্যার্সের দোকানে গেলে কিনতে পাওয়া যায়। তাই কেন কিনতে পাওয়া যায়? কারণ এটা ক্লিনিং এর কাজে লাগে, মানে টয়লেট পরিষ্কার করতেও কিন্তু অনেকে মিউরিয়েটিক অ্যাসিড বা HCl অ্যাসিডটাকে এখনো ব্যবহার করে। HCl অ্যাসিডের শনাক্তকরণ অর্থাৎ কি করে চিনবো যে এটাই আমাদের HCl অ্যাসিড? দেখো তোমাকে অ্যাসিডটা দিয়েছে, একটা টেস্ট টিউবের করে নিয়ে নিলে, টেস্ট টিউবে নেওয়ার পরে সেই টেস্ট টিউবের মধ্যে অর্থাৎ HCl অ্যাসিডের শনাক্তকরণ যদি আমরা করতে চাই, তাহলে কি করে করব? অ্যাসিডটা নিলে অ্যাসিডের মধ্যে কি দেবে? HCl অ্যাসিডটা নিয়েছো, তুমি তো জানো না HCl অ্যাসিড, এর মধ্যে তুমি সিলভার নাইট্রেট দ্রবণ দেবে, AgNO3 দ্রবণ। AgNO3 দ্রবণ এর সঙ্গে দিলে AgCl এর সাদা রঙের অধক্ষেপ পড়বে, ঠিক আছে? আর তোমার তৈরি হবে HNO3, এটা তুমি দেখতে পাবে না, জলের সঙ্গে মিশে থাকবে, দ্রবণে থাকবে, কিন্তু এই সাদা পদার্থটাকে তুমি দেখতে পাবে কারণ এটা জলে অদ্রাব্য থাকবে। এখন এই সাদা পদার্থটা যে HgCl তুমি বুঝবে কি করে? তুমি এটাকে পৃথক করে নাও, তুমি এটাকে ফিল্টার করে নাও, ফিল্টার কাগজের সাহায্যে, কিছু সময় লাগবে। ফিল্টার করে যে অধক্ষেপটা পেলে HgCl সাদা রঙের যে অধক্ষেপ, এই সাদা অধক্ষেপটাকে তুমি করলে কি, এর মধ্যে দুটো ভাগে ভাগ করলে, একটা ভাগের মধ্যে দেবে নাইট্রিক অ্যাসিড HNO3 ঘন, দেখবেন অধক্ষেপ দ্রাব্য হয় না, অর্থাৎ অধক্ষেপ যেমন সাদা ছিল তেমনই থেকে গেল। দেখো নাইট্রিক অ্যাসিড এমনই একটা অ্যাসিড, এত তীব্র জারক অ্যাসিড যে এ মোটামুটি যে কোনো অধক্ষেপকে দ্রবীভূত করে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু একে পারে না। সেখান থেকেও আমরা ধারণা করি তাহলে এটা নিশ্চয়ই HgCl আছে। এবার আরেকটা যে অংশ নিয়েছি, অধক্ষেপটাকে দুভাবে ভাগ করেছি, তার মধ্যে তুমি কি দেবে? অ্যামোনিয়া দেবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে, ঠিক আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে দেখবে অধক্ষেপটা দ্রবীভূত হয়ে গেল। কেন? কারণ হচ্ছে অধক্ষেপটা এই লবণ তৈরি করে, ঠিক আছে? অধক্ষেপটা এই লবণ তৈরি করে ফেলে। AgNaC2Cl, এটা একটা জটিল লবণ, একে বলা হয় জটিল লবণ। দেখো তোমরা লবণের যখন পড়াবো লবণ কত রকম হয় বলবো, এটা একটা জটিল লবণ। এই জটিল লবণটা জলে দ্রবীভূত হয়ে যায়। কেন দ্রবীভূত হয় সেটা শুধু একটু বলছি। এটা যখন জলের মধ্যেই আছে, এটা তুমি দেখতে পাবে না, অধক্ষেপ হবে না, কারণ হচ্ছে এটা এইভাবে দ্রবীভূত হয়ে যাবে। এটা দেখো ঠিক এই পুরোটা আয়নিত হবে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটা আছে প্লাস Cl মাইনাস, এই দুটো আয়নে মানে দুই প্রকার আয়নে এটা ভেঙে যাবে। এখন আয়নেতেও যদি কোনো লবণ হতে পারে তার অর্থই হচ্ছে সে দ্রবীভূত হয়ে যাওয়া। তাহলে দ্রবীভূত হয়ে গেল HgCl, একটাতে হলো না, একটাতে হলো। যখনই হয়ে গেল আর একটাতে HNO3 হয়নি, তাহলে আমরা বলবো যে আমরা যে অ্যাসিডটা নিয়েছিলাম বা আমাকে যে অ্যাসিডটা দেওয়া হয়েছিল সেই অ্যাসিডটা অবশ্যই কি অ্যাসিড? সেই অ্যাসিডটা অবশ্যই হচ্ছে HCl অ্যাসিড। তাহলে HCl অ্যাসিডের শনাক্তকরণ আমরা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারলাম। তবে এখানে মনে রাখতে হবে অ্যামোনিয়ার পরিমাণটা তোমাকে এখানে কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, অর্থাৎ এক্সেস অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া বা লিকুইড অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তোমাকে কিন্তু এখানে ইউজ করতে হবে। দেখো এবার যে অ্যাসিডটা সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এর সংকেত হচ্ছে HNO3। এই নাইট্রিক অ্যাসিড এর অনেক গুণ। প্রথম কথা হচ্ছে এর যে ধর্মটা না বললেই নয়, সেটা হচ্ছে এ হচ্ছে তীব্র জারক অ্যাসিড, অর্থাৎ আগের অ্যাসিডটা HCl ছিল বিজারক অ্যাসিড, এটা হচ্ছে
জারক অ্যাসিড। জারক অ্যাসিড কেন? তাহলে কাউকে জারণ করার ক্ষমতা রাখে, তাই তো? সে কি উদাহরণ দিয়ে দেখান, অর্থাৎ তুমি একটা এক্সপেরিমেন্ট করে দেখাতে হবে। আমি আগেও বলেছি, দেখো এক্সপেরিমেন্ট তোমাকে সেটাই করতে হবে যে এক্সপেরিমেন্টে তুমি একটা খুব গুড স্মেল যুক্ত, গন্ধ যুক্ত আর কি কোনো গ্যাস তৈরি করতে পারবে, বা কোনো প্রেসিপিটেট তৈরি করতে পারবে, অধক্ষেপ তৈরি করতে পারবে, কালারফুল হোক বা হোয়াইট হোক। তবেই তুমি কিন্তু প্রমাণ করতে পারবে যে হ্যাঁ আমি এইটা বলতে চাইছি, এর সপক্ষে যুক্তি হচ্ছে এই। এখন আমরা এর জারণ ধর্ম বলতে গেলে আর একটা পদার্থকে নিতে হবে, কি না ধাতব কপারকে নেব। ধাতব কপারের মধ্যে আমরা নাইট্রিক অ্যাসিড দেব, ঘন নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, ঘন নাইট্রিক অ্যাসিড যদি দিই তাহলে এটা CuNO3 কিউপ্রিক নাইট্রেট, CuNO3 2 টাইমস প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প জল, এই 3 রকম পদার্থ তৈরি হয়। এখানে 4 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও, তাহলে ব্যালেন্স 2 দিয়ে দাও, হ্যাঁ ব্যালেন্স হয়ে গেল। দেখো নাইট্রিক অ্যাসিড একে জারণ করেছে কেন? দেখো এখানে কপার একা ছিল, কপারের সঙ্গে দেখো অক্সিজেন NO3 মানে অক্সিজেন আছে, তো তাহলে অক্সিজেন যুক্ত একটা যৌগ তৈরি হয়েছে কিউপ্রিক নাইট্রেট, তাহলে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এটা কি হয়েছে? জারণ হয়েছে। তাহলে আমরা বলতে পারি এইখান থেকে এই যে পদার্থটা তৈরি হয়েছে এটা কি বিক্রিয়া? একটা জারণ বিক্রিয়া। জারণটা ঘটিয়েছে কে? CuNO3 2 টাইমস তৈরি করলো কে? তৈরি করেছে হচ্ছে HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। তাহলে নাইট্রিক অ্যাসিডকে আমরা কি বলবো? জারক অ্যাসিড, কারণ জারণ করতে এই সাহায্য করেছে। কোনো পদার্থ একা একা জারিত হতে পারে না, তাকে জারণ করতে একজন সাহায্য করে, যে সাহায্য করে সে হচ্ছে জারক পদার্থ। এখানে HNO3 সাহায্য করেছে, তাহলে HNO3 হচ্ছে জারক পদার্থ। এখানে পদার্থটা কিরকম? অ্যাসিড, তাই জন্য একে বলছি নাইট্রিক অ্যাসিড একটা জারক অ্যাসিড। তাহলে জারণ ধর্ম সম্পর্কে আমরা জানলাম। এরপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড এর যে নিরুদন ক্ষমতা, অর্থাৎ এর নিরোধককে, নিরোধক ব্যাপারটা কি? নিরোধক মানে অ্যানহাইড্রাইড। ঠিক আছে, দেখো নিরোধক বা ইংরেজিটা হচ্ছে অ্যানহাইড্রাইড, DRIDE, অ্যানহাইড্রাইড। নাইট্রিক অ্যাসিড এর অ্যানহাইড্রাইডকে দেখো NO2, একটুখানি দেখো তাই বলছি। NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড এর সঙ্গে জলের বিক্রিয়া যদি করানো হয় তাহলে এটা দুটো অ্যাসিড তৈরি হয়। আগে একবার দেখিয়েছি, HNO3 আর HNO2। ঠিক আছে, দুটো অ্যাসিড তৈরি হলো 1 2। তাহলে কোনো অক্সাইডের মধ্যে জল দেওয়ার ফলে যদি সেটা অ্যাসিড তৈরি হয় তাহলে আমরা সেই পদার্থটাকে বলবো ওই অ্যাসিডের অ্যানহাইড্রাইড বা নিরোধক। এখন দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইডের মধ্যে জল দেওয়ার ফলে 2 রকম অ্যাসিড তৈরি হয়েছে, নাইট্রাস অ্যাসিড HNO2 আর HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে এটা একটা মিশ্র অ্যানহাইড্রাইড বলতে পারি। তাহলে নাইট্রিক অ্যাসিড শুধু শুধু কি তৈরি হতে পারে না জল দিলে? এরকম কোনো অক্সাইড নেই নাইট্রোজেনের। দেখো নাইট্রোজেনের অনেক অক্সাইড আছে, তার মধ্যে একটা অক্সাইড আমি আবার লিখছি, দেখো N2O5 নাইট্রোজেন এর পেন্টক্সাইড। এর মধ্যে যদি তুমি জল দাও, ওয়াটার যোগ করো, তাহলে তৈরি হবে HNO3। ঠিক আছে, HNO3। এখানে দেখো N2O5, তাহলে কি হলো? N2O5 এর মধ্যে জল দেওয়ার ফলে নাইট্রিক অ্যাসিড তৈরি হলো। তাহলে N2O5টাকে আমরা কি বলবো? N2O5টাকে বলবো HNO3। কি? HNO3 হচ্ছে নিরোধক বা অ্যানহাইড্রাইড। ঠিক আছে, সিঙ্গেল অ্যাসিড তৈরি করেছে, তাহলে N2O5 হচ্ছে নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড বা নিরোধক। এটা কিন্তু একটা গুড কোশ্চেন। কোন অ্যাসিডের অ্যানহাইড্রাইড কি 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 আর কি 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 নাই, একটাই হয় অ্যানহাইড্রাইড জেনারেলি। আচ্ছা, এরপরে আমরা নাইট্রিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করব? নাইট্রিক অ্যাসিডটা যে নাইট্রিক অ্যাসিড সেটা কিভাবে শনাক্ত করব? বা ধরো কোনো একটা তোমরা পরে করবে 11-এ গিয়ে
কোনো একটা লবণ দেওয়া হয়েছে, তার মধ্যে নাইট্রেট আয়নটা আছে, সেই নাইট্রেট আয়নটা কিভাবে আছে সেটা তুমি কিভাবে প্রমাণ করবে? তা আমরা তো এখানে লবণ নিয়ে কাজ করছি না, আমরা অ্যাসিড নিয়ে কাজ করছি সরাসরি। অ্যাসিডটাকে চিনবো, মানে অ্যাসিডে শনাক্ত করব। তোমাকে অ্যাসিডটা টেস্ট দেওয়া হয়েছে, তুমি টেস্ট টিউবে সেই অ্যাসিডের অল্প পরিমাণ নিয়েছো, তার মধ্যে এবার বিভিন্ন জিনিসপত্র দিয়ে আমরা পরীক্ষা করে বলবো যে অ্যাসিডটা আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। কি করে বলবো দেখো, তিন নম্বর, নাইট্রিক অ্যাসিড HNO3 এর সঙ্গে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দ্রবণ নিতে হবে, FeSO4, কিন্তু ফ্রেশলি প্রিপেয়ার, অর্থাৎ সঙ্গে সঙ্গে তৈরি করবে, সঙ্গে সঙ্গে দেবে। কেন? কারণ ফেরাস সালফেট কিছু তৈরি করে রেখে দিলে সেটা ফেরিক সালফেট হয়ে যায়, ঠিক আছে? এই জন্য সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে বলা হয় ফেরাস সালফেটকে। আর এর গা বেয়ে H2SO4 তোমাকে ঢালতে হবে, অর্থাৎ সদ্য প্রস্তুত ফেরাস সালফেট নাইট্রিক অ্যাসিডের মধ্যে দিয়ে সালফিউরিক অ্যাসিড, ঘন সালফিউরিক অ্যাসিড, অবশ্যই ঘন সালফিউরিক অ্যাসিড ওই টেস্ট টিউবের গা বেয়ে বেয়ে তোমাকে ঢালতে হবে। ঢাললে দেখবে একটা বাদামি বর্ণের বলয় তৈরি হবে। যদি বলয়টা পেয়ে যাও তাহলে তুমি অবশ্যই চোখ বন্ধ করে বলে দেবে যে এটা কি, এটা হচ্ছে আমাদের কি অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? দেখো এখানে যে পদার্থ তৈরি হয় সেই পদার্থটা কি তৈরি হয়, 2 দাও, H2SO4 এখানে 3 দাও, ঠিক আছে? তাই ব্যালেন্সটা তোমার হয়ে যাবে। এবার দেখো এই পদার্থটা প্রথম তৈরি হয়, এই পদার্থটা কিছু মানে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই কনভার্টেড হয়ে যায় অন্য একটি পদার্থতে, যেটার জন্য তুমি বাদামি রঙের বলয়টা দেখতে পাও। FeSO4 তো আর সবটা খরচ হয়নি, এর সঙ্গে NO যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গিয়ে তৈরি হয়ে যায় FeH2O 5 টাইমস NO কথা শুনিয়া রঞ্জনের মনের মধ্যে রক্ষিত চাপা ক্রোধ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠিল। হলো। তাহলে আমাদের এই কটা দেখো, এই যে যৌগটা তৈরি হলো 5টা জলের অণু, এটাও কিন্তু একটা জটিল লবণ। এটার নাম যদি বলতে হয় পেন্টা অ্যাকোয়া নাইট্রোসিল আয়রন 2 সালফেট। এটা কি করে নামকরণ হলো, কিভাবে হলো, আমরা এগুলোতে পরে আসবো, ঠিক আছে? নামকরণ সেই 11-12 আগে কিন্তু তোমাকে শেখানোর কোনো জায়গা নেই, তো নামটা শুধু মনে রাখতে পারো, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসিল আয়রন 2 সালফেট। পেন্টা অ্যাকোয়া মানে জল, ঠিক আছে? পেন্টা অ্যাকোয়া নাইট্রোসিল, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসিল আয়রন রোমান হরফে 2 কিন্তু, হ্যাঁ, আয়রন 2 সালফেট, আয়রন 2 সালফেট, বাদামি বলয়। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের বাদামি বলয়, ঠিক আছে? বাদামি বলয়টা তুমি কিন্তু এইখানে এইভাবেই দেখতে পাবে। এরপরে আসছি আমরা ধূমায়মান নাইট্রিক অ্যাসিড প্রসঙ্গে। ধূমায়মান নাইট্রিক অ্যাসিড ঘন নাইট্রিক অ্যাসিডের থেকেও কিন্তু শক্তিশালী অ্যাসিড, মানে এর ডিস্ট্রাকটিভ ক্ষমতা বলো বা এর রিঅ্যাক্টিভিটি অনেক অনেক বেশি নাইট্রিক অ্যাসিডের তুলনায়। কিভাবে এটা বানানো হয়? ধূমায়মান নাইট্রিক অ্যাসিড, ধূমায়মান HNO3, এটা বানানোর জন্য নাইট্রিক অ্যাসিডের মধ্যে HNO3 এর মধ্যে তোমাকে কিছুটা স্টার্চ যোগ করে দিতে হবে। কিছুটা স্টার্চ যোগ করে দিলে কি হবে, নাইট্রিক অ্যাসিড সবটা তো আর বিক্রিয়া করবে না, কিছুটা নাইট্রিক অ্যাসিড থাকবে, আর কিছুটা স্টার্চের জন্য
নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে NO2 তৈরি হবে, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের যে মিশ্রণ আমরা নিয়েছিলাম তার মধ্যে কিছু NO2 কিন্তু আমরা পেয়ে গেলাম, যেটা NO2 কালার জানো তুমি, বাদামি রঙের, এটা গ্যাস বাদামি, ঠিক আছে। Na2 হচ্ছে বাদামি বর্ণের গ্যাস, বাদামি বর্ণের গ্যাস তৈরি হবে। এই গ্যাসটা অ্যাসিডের সঙ্গে মিশে থাকবে, যার ফলে একটা বেশ বাদামি বর্ণ, মানে বাদামি মানে হলুদাও একটা কালার তৈরি হয়ে যাবে অ্যাসিডটার মধ্যে, ঠিক আছে। এবং অ্যাসিডটার যে রিঅ্যাক্টিভিটি অনেকটাই বেশি, এবং এই অ্যাসিডের এই মিশ্রণটা কথা ধূমায়মান অ্যাসিড মানে কি বলবো, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড মানে হচ্ছে যে নাইট্রিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইড মিশ্রিত থাকে তাকে বলা হয় ধূমায়মান নাইট্রিক অ্যাসিড। ওকে, এবার আসছি সালফিউরিক অ্যাসিড প্রসঙ্গে। সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। এই H2SO4 কি ধরনের অ্যাসিড? H2SO4 যদি তুমি ঘন দ্রবণ নাও, ঘন 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 H2SO4 অবশ্যই কি জারক অ্যাসিড, জারক অ্যাসিড। কিন্তু লঘু H2SO4 কে আমরা কিন্তু জারক অ্যাসিড বলতে পারি না। দেখো কোনো পদার্থ মানে সেটা কি জারক অ্যাসিড বা জারণ ধর্ম বা বিজারণ ধর্ম থাকবে এরকম কোনো নাও থাকতে পারে। তুমি এরকম ভেবো না কোনো পদার্থ মানে তার হয় জারণ ধর্ম আছে নাহলে বিজারণ ধর্ম আছেই আছে, মানে জারণ ক্ষমতা থাকবে, এরকম নাও থাকতে পারে। কিন্তু গাঢ় H2SO4 বা ঘন সালফিউরিক অ্যাসিডের জারণ ক্ষমতা আছে, এই জন্য একে বলা হয় জারক অ্যাসিড। এই ঘন সালফিউরিক অ্যাসিড এর মধ্যে তুমি যদি চিনি দাও, সুক্রোজ দাও, H2SO4 প্লাস চিনি, চিনি সংকেত কি? C12H22O11। চিনি যদি দাও এর মধ্যে, তাহলে এটা তৈরি হয়ে যাবে কার্বন, কালো রঙের কার্বন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর তৈরি হয়ে যাবে জলীয় বাষ্প, এটা বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। 11টা জলীয় বাষ্প বেরিয়ে চলে গেল। আর সালফিউরিক অ্যাসিডটা কাজটা করে দিয়ে সেরকম ভাবে থাকবে, ঠিক আছে। এটা কিন্তু কালো রঙ, এটা তুমি দেখতে পাবে, হ্যাঁ, কার্বন। চিনির মধ্যে যে কালো রঙের পদার্থ আছে, তোমার যদি সেটা খেতে দেয় তুমি কিন্তু আর খাবে না। চিনির সঙ্গে হাইড্রোজেন অক্সিজেন মিলে যে যৌগটা তৈরি হয়, অর্থাৎ এই যে এটা C12H22O11, এটা কিন্তু মিষ্টি খেতে। কার্বন মোটেই মিষ্টি নয়, তুমি কয়লা খেয়ে দেখতে পারো, হাইড্রোজেনও মিষ্টি না, অক্সিজেনও মিষ্টি না। কিন্তু যখন একসঙ্গে জুড়ে যাচ্ছে, একটা যৌগিক পদার্থ তৈরি হচ্ছে, তখন কিন্তু বেশ তার টেস্টটা পাল্টে যাচ্ছে। এই অদ্ভুত ব্যাপার। কার টেস্ট কেমন হবে, সে কোন কাজে লাগবে, সেটা কিন্তু তার ইন্টারনাল প্রপার্টি বা কিভাবে এটা হয় এই নিয়ে বিস্তর গবেষণার বিষয়ে, গবেষণার এখনো শেষ হয়নি, শেষ হবেও না। তাহলে চলো আমরা দেখলাম যে H2SO4 এর কি ধর্ম আছে, এর জারণ ধর্ম আছে। তা H2SO4 কে তুমি শনাক্ত করবে কিভাবে? শনাক্ত করবে কিভাবে মানে চিনবে কি করে? তোমাকে আগের দুটোর মতো কিচ্ছু না, তোমাকে কি করতে হবে, H2SO4 যেটাতে তোমার দিয়েছে, ধরো একটা টিউবে নিয়ে নিলে, একটু নিয়ে তার মধ্যে তুমি কি দেবে, বেরিয়াম ক্লোরাইড লবণ, জলের দ্রবণ তৈরি করেছো, সেই দ্রবণটা তুমি দিলে, বেরিয়াম ক্লোরাইড জলে গুলে যাবে, সেই গুলে যাওয়া দ্রবণের কয়েক ফোঁটা, 3-4 ফোঁটা এর মধ্যে দিলে দেখবে একটা সাদা রঙের অধক্ষেপ পাওয়া যাচ্ছে, একদম সিল্কি অধক্ষেপ, ঠিক আছে। বেরিয়াম সালফেটের অধক্ষেপ তুমি পাবে, যেটা তুমি কি করতে পারবে, তুমি কিন্তু ফিল্টার কাগজ দিয়ে ফিল্টার করেও নিতে পারবে। আর এই স্কেল, এটা তুমি দেখতে পাবে না, এটা দ্রবণে থাকবে। এটা কেমন তাহলে? সাদা রঙের অধক্ষেপ আর সিল্কি, কাদা কাদা না কিন্তু সিল্কি, বেশ একটার সঙ্গে আরেকটা ছাড়া ছাড়া মতো সুন্দর দেখতে। তাহলে H2SO4 কে খুব সহজেই শনাক্ত করা যায়, সাদা অধক্ষেপ পাওয়া গেল, ব্যাস বেরিয়াম সালফেট, ওকে। আর কিছু তোমার দরকার নেই এখানে, এই তোমাদের ক্লাস 9 এর জন্য এটুকুই ব্যাস, মোর দ্যান সাফিসিয়েন্ট।
এবার H2SO4 এর নিরোধকটা কি, অর্থাৎ এর অ্যানাহাইড্রাইড কি? H2SO4 কি থেকে আমরা জল দিয়ে তৈরি করতে পারি? H2SO4 এর অ্যানাহাইড্রাইড হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড SO3। এর মধ্যে যদি আমরা জল দিই তাহলে তৈরি হয়ে যাবে H2SO4। তাহলে SO3 সালফার ট্রাইঅক্সাইড কে আমরা কি বলবো? সালফিউরিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড বা নিরোধক বলবো, ঠিক আছে। এবং স্পর্শ পদ্ধতি দিয়ে যেখানে সালফিউরিক অ্যাসিড বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়, পরে তোমরা পড়বে, সেখানে কিন্তু দেখবো যে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এবং সেখান থেকে কিন্তু আরেকটু লেন্দি প্রসেসের মাধ্যমে আমরা সালফিউরিক অ্যাসিডকে কিন্তু বোতলবন্দি করতে সক্ষম হচ্ছি। তাহলে এই ছিল আমাদের আজকে 3টে অ্যাসিড সম্পর্কে বিস্তারিত। এবার শেষ একটা জিনিস বলে শেষ করব, সেটা হচ্ছে অম্লবৃষ্টি। অ্যাসিড রেন সম্পর্কে তোমরা সবাই কম বেশি শুনেছো। অ্যাসিড রেন আমাদের ক্ষতি বেশি করে, লাভ কি করে আমার মনে হয় না বিশেষ কিছু লাভ হয়, ক্ষতি বেশি হয়। অ্যাসিড রেন হওয়ার ফলে পুকুরে মাছ মরে যায়, কারণ জলের পিএইচটা কি হয়, অ্যাসিড পড়ার ফলে কি হয়, পিএইচ কমে যাবে। পিএইচ কমে গেলে কিন্তু পুকুরের জলে পিএইচ কমে গেলে মাছ মরে যায়। আবার ফসলের উৎপাদন কিন্তু হ্রাস পেয়ে যায়। অনেক গাছের যে গ্রোথ, সেই গ্রোথটাও কিন্তু অনেক কমে যায়। তাহলে অ্যাসিড রেন আমাদের কি, আমাদের কিন্তু অ্যাসিড রেন খুব একটা কাম্য জিনিস নয়, কিন্তু তোমার বা আমার হাতে কিন্তু এটা কিছু নেই। এটা হবে বিভিন্ন সময়তে, হ্যাঁ, তোমাকে বলে হবে না, আমাকে বলেও হবে না, তবে এটা হবে। অ্যাসিড রেন হয় কিভাবে? অ্যাসিড রেন হওয়ার জন্য যে গ্যাসগুলো মেনলি দায়ী, সেই গ্যাসগুলো কি কি? অ্যাসিড বৃষ্টি, তাই তো, অ্যাসিড বৃষ্টি। আচ্ছা, অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য যে গ্যাসগুলো দায়ী সেটা হচ্ছে NO2, SO2, CO2, তারপরে HCl গ্যাস, ঠিক আছে। এই গ্যাসগুলো কিন্তু দায়ী। এই গ্যাসগুলো যখন জলের সঙ্গে মিশছে, আকাশে যে মেঘ আছে, মেঘের যে জলকণা তার সঙ্গে মিশছে, এটা তোমরা দেখেছো, তৈরি হয় HNO2 প্লাস HNO3, তাই তো, এটা তৈরি হয়। আরো অনেক পদ্ধতি, আরো বিক্রিয়া কিন্তু চেঞ্জ হতে থাকে। H2O দিলে সালফিউরাস অ্যাসিড তৈরি হয়, H2SO3 তৈরি হয়, হ্যাঁ। H2O দিলে এখানে তৈরি হয় H2CO3 তৈরি হয়। HCl তো নিজে অ্যাসিড, জল মানে নিজেই তো একটা আম্লিক গ্যাস। HCl জলের সঙ্গে মিশে কি ওর সঙ্গে পড়ে যায় অ্যাসিড, তাহলে অবশ্যই অ্যাসিড হবে। এর সোর্স কি? NO2 বিভিন্ন কলকারখানা থেকে তৈরি হয়। আবার এটা কি, এটা সোনার দোকানে যে কাজ হয়, সোনার দোকানে অ্যাকোয়ারিয়াম যে কাজ করে, সেখানে কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয় এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডটা কিন্তু বাতাসে মিশে যায়। অর্থাৎ সোনার দোকানে যে কারিগর আছে তারা কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য কিছুটা দায়ী। সালফার ডাইঅক্সাইড, বড় বড় যে ফ্যাক্টরি আছে সেখানে কিন্তু অনেক জায়গাতেই সালফার ডাইঅক্সাইড গ্যাস উপজাত পদার্থ হিসেবে তৈরি হয় এবং সেগুলো কিন্তু বাতাসে মিশে যাচ্ছে, তাহলে তারাও দায়ী হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড, দেখো কার্বন ডাইঅক্সাইড তো বাতাসে অলরেডি আছে, এমনিতেই আছে, থাকতেও হবে। উপরন্তু বিভিন্ন কলকারখানা অত্যধিক পরিমাণে যানবাহন যখন চলে, জ্বালানি থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যখন প্রকৃতিতে পরিমাণটা বেড়ে যাচ্ছে, যে বৃষ্টির সময়তে কিন্তু তার সঙ্গে মিশে পড়ছে। আর HCl গ্যাসও কিন্তু কি মনুষ্য সৃষ্টি, অর্থাৎ মানুষই কিন্তু এটাকে তৈরি করছে, অর্থাৎ ফ্যাক্টরি থেকেই কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে HCl গ্যাস, বাতাসে মিশছে এবং সেটা অ্যাসিড বৃষ্টি হিসেবে তোমার পড়ছে। এছাড়া কিছু যদি, তাহলে কি প্রকৃতি যদি মানুষ না থাকতো তাহলে কি অ্যাসিড বৃষ্টি হতো না? হতো। নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস, এটা তো বাতাসে আছে। বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকানোর সময়তে লাইটনিং, বিদ্যুৎ চমকানোর সময়তে কি হয়, এটা NO তে তৈরি হয়ে যায়, নাইট্রিক অক্সাইডে তৈরি হয়ে যায়। অদ্ভুত ব্যাপার। নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস তুমি বছরের পর বছর রেখে দাও, কিচ্ছু হবে না, কিন্তু বিদ্যুৎ চমকানোর ফলে যে এনার্জি রিলিজ হয়, এনার্জিটা পাওয়া যায়, সেই এনার্জি কিন্তু এই দুটোকে বিক্রিয়া করতে সাহায্য করে এবং এটা নাইট্রিক অক্সাইডে পরিণত হয়ে যায়। এই নাইট্রিক অক্সাইড আবার বিক্রিয়া করে
ঠিক আছে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলো, দিয়ে এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়, হ্যাঁ, NO2 তৈরি হয়। ঠিক আছে, NO2টা আবার NO3 তৈরি হতে পারে, N2O5 তৈরি হতে পারে। ঠিক আছে, তৈরি হয়ে আলটিমেট কি হয়, আলটিমেট নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, নাইট্রাস অ্যাসিড তৈরি হয়, দেখালাম একটু আগে। তাহলে আমরা প্রকৃতিতে যদি মানুষ নাও থাকতো, ফ্যাক্টরি নাও থাকতো, তাহলেও কিন্তু অ্যাসিড বৃষ্টি হতো এবং অ্যাসিড বৃষ্টি হবে। তুমি কিন্তু এটা কন্ট্রোল, কারণ বিদ্যুৎ তো চমকাবে। সব ফ্যাক্টরি বন্ধ করে দাও, গাড়ি বন্ধ করে ঘোড়ার গাড়িতে গরুর গাড়িতে চাপো না কেন, অ্যাসিড বৃষ্টি কিন্তু বাবা হবেই। তবে হয়তো কমতে পারে পরিমাণটা, তো থাকবে। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব কি? অ্যাসিড বৃষ্টি কিন্তু আমাদের প্রকৃতিতে আমরা যে সমস্ত অনেক সৌধ বানিয়েছি, ধরো মার্বেল পাথরের যে সমস্ত সৌধ আছে, হ্যাঁ, মার্বেল পাথর মানে কি? মার্বেল পাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কি হয়, অ্যাসিড গুলোর বিক্রিয়া হয়, HCl বলো, HNO3 বলো, H2 সবাই বিক্রিয়া করে ফেলে। বিক্রিয়া করলে কি হবে, ক্ষয়ে যাবে। আমি একটা মূর্তি স্থাপন করে রেখেছি ওপেনলি, বা ধরো একটা সৌধ, ধরো তাজমহল বানানো, তাজমহল আছে আমাদের, বিভিন্ন দেশে অনেক সৌধ আছে, সেইগুলোর ওপরে যখন অ্যাসিড বৃষ্টি হয়, সেই অ্যাসিডগুলো সেই পাথরগুলো কি হয়, বিক্রিয়া করে, তাহলে পাথরগুলো গায়ে কি হয়, ক্ষত সৃষ্টি হয়, যাকে আমরা বলি পাথরে ক্যান্সার হয়েছে, স্টোন ক্যান্সার। ঠিক আছে, স্টোন ক্যান্সার হয়ে গেছে। সেই স্টোন ক্যান্সার কিন্তু হবে, হতে থাকবে। মানুষ যদি নাও থাকতো তাহলে হয়তো একটু দেরি দেরি করে হতো। মানুষ থাকার কারণে যানবাহন চলবে, যানবাহন না থাকলে তখন চলতো। আচ্ছা বলো তো, যদি বলা হয় এখন সবকিছু বন্ধ করে দিয়ে গরুর গাড়ি ঘোড়া গাড়িতে আমরা হেঁটে যাতায়াত করি, সাইকেলে যাতায়াত করি, হবে সম্ভব? এটা বাস্তবে এটা সম্ভব নয়। সেজন্য আমাদের এটাকে যত সম্ভব কন্ট্রোল করা যায় সেটাই আমরা ভাববো, অন্য কিছু ভাবার কোনো রাস্তা নেই। কারণ আমাদের পেছনের দিকে গেলে তো হবে না, সবসময় সামনের দিকে কিন্তু এগিয়ে মানুষকে যেতে হয়, এবং সেটাই যাওয়া উচিত। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, চলো।